আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আল্লাহর কাছে শুকরিয়া। কিছু কাটাকাটি করে থাকি, যেমন আমি যদি বলি যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এটাকে উৎপাদক করব। তো আমরা মনে করি উৎপাদক করার সময় প্রথমত এখানে শুরু করি যেভাবে এক্স স্কোয়ার প্লাস এখান থেকে 5x না লিখে এখানে মনে করো আমি লিখলাম 6x, এরকম লিখে ফেলি। অনেক সময় 6x দিয়েও তো করা যায়, 6x বিয়োগ x 5x হচ্ছে, কিন্তু কমা নিতে গেলে ভুল হবে। তখন আমরা কি করি, এটাকে এরকম করে কেটে দিই, এরকম করে কাটি, কেটে দিয়ে এখানে লিখিয়ে তখন লিখি 3x প্লাস 2x, এরকম লিখি। যদি এরকম তুমি কাটাকাটি করো তাহলে এই লাইনটাকে তোমার একদম সাররা পুরোটাই এটাকে ভুল লাইন হিসেবে সিলেক্ট করে ফেলে। এই জন্য এতটুকু কাটাকাটি হলে তখন তোমরা যে কাজটা করবে, তখন পুরো লাইনটাকে এরকম এক টান দিয়ে কেটে দেবে। এরকম গিজি গিজি করে কাটাকাটি করে উপরে লেখার দরকার নেই, পুরো লাইনটাকে কেটে দিয়ে ফ্রেশ করে নিচে লেখার চেষ্টা করবে যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। এই ভুলগুলো আমরা অতি বেশি শিক্ষার্থীরা এই ভুলগুলো আমরা সাধারণত করে থাকি, কিন্তু এই ধরনের ভুল করা আসলে খুবই অযৌক্তিক এবং এগুলো স্যাররা খুবই অপছন্দ করে। এই জন্য খাতায় এই ধরনের ভুল একদমই করা যাবে না। এরপরে তোমরা যে ভুলটা করো, আর একটা ভুল দেখাই। মনে করো এখানে লিখতেছো যে এক্স স্কোয়ার -1, একে উৎপাদক করব সাধারণত। তো আমরা উৎপাদক করার সময় এটাকে লিখি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার -1 তার হোল স্কোয়ার। এই লাইনটা আবার অনেকে করো না। যদি কোনো রাশি এরকম আসে তাহলে এরকম করে নেওয়া একটু বেটার। এতে স্যাররা খাতার প্রতি তাদের দরদ তৈরি হয় এবং দেখতে পছন্দ করে। তখন আমরা লিখি যে এটাকে তখন লিখি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এই অনেক সময় দেখেছি যে এখানে এক্স মাইনাস 1 লিখতে যে যদি কোনো ভুল করে আমরা এরকম এক্স প্লাস দিয়ে বসি, তো তখন আবার অনেকে এখানে আবার এরকম কাটাকাটি করো, এরকম করে এরকম এটাকে বোর্ড করো, এই কাটাকাটি করে -1 তৈরি করে দাও। সব থেকে বেটার যে এরকম যদি ভুল করে থাকো তাহলে এই খাতাটার গ্রহণযোগ্যতা কমে যায়। তখন উচিত এরকম এক টান দিয়ে কেটে দিয়ে নিচে লিখবে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এরকম এক টান দিয়ে কেটে যদি নিচে লেখা হয় তখন খাতার মানের কোনো কমতি হয় না, মানে সারা খাতার প্রতি তাদের যে আকর্ষণ সেটা নষ্ট হয় না। কিন্তু যখন এরকম কাটাকাটি করা হয় তখন এখানে অনেক সময় মার্ক দিতে গিয়ে কম মার্ক দিয়ে বসে, তখন তোমাদের কিছু করার থাকবে না। এরপরে আমরা দেখেছি যে এই সূচকের যে মানগুলো, এই মানগুলো ক্যালকুলেট করতে গিয়ে তোমরা অনেক সময় ভুল করে বসো। আমরা একটা কথা স্মরণ রাখবো যে ম্যাথমেটিক্সের লাইনে যদি কোথাও এরকম কাটাকাটি করে থাকি তাহলে লাইনটা কেটে দিয়ে পরিষ্কার করে লেখা উচিত। সেক্ষেত্রে লেখার মান ভালো থাকে এবং সারা খাতা দেখার প্রতি তাদের আকৃষ্ট যেটা থাকে, মানে যেটা মূল তোমার টার্গেট, যে তোমার খাতার প্রতি যেন স্যারের দরদ কাজ করে, সেটা কন্টিনিউ থাকে। এজন্য এই ভুলগুলো আমরা সাধারণত না করার চেষ্টা করব। কোনো লাইন কেটে দিলে সেটা সম্পূর্ণ কেটে দিয়ে পরের লাইনে লেখার চেষ্টা করব। গণিতের ক্ষেত্রে কিন্তু খুব বেশি কষ্ট হয় না। হয়তো বাংলা লেখার ক্ষেত্রে অনেক ঝামেলা হতে পারে যে একটা লাইনের একটা ওয়ার্ড কেটে দিয়ে, কিন্তু বাংলার ক্ষেত্রে উপরে লেখার কন্টিনিউ করা ভালো, কিন্তু গণিতের ক্ষেত্রে আমরা উপরে না লেখার চেষ্টা করি, কথাটা মাথায় রাখবো। এই টুকটাক কিছু ভুল আমরা অনেক বেশি করে থাকি, এই ধরনের ভুল আমরা একদমই করব না। এরপরে হচ্ছে জ্যামিতির কিছু কমন বেসিক আছে, যে বেসিকগুলো আমরা সব সময় জানি। তারপর আমি একটু রিভিশন দিচ্ছি তোমাদের সাথে। যেমন আমি একটা চতুর্ভুজ অঙ্কন করতেছি, এই চতুর্ভুজটা তোমাদের পরিচিত, সামান্তরিক মনে করো। তো সামান্তরিকের যে বৈশিষ্ট্যগুলো আমরা জানি, যে সামান্তরিকের ক্ষেত্রে বলে দেওয়া হয় যে এখানে এটাকে বর্ধিত করা হলো, বর্ধিত করে বলা হয় যে এই কোণটা, খেয়াল করো শিক্ষার্থীরা, এই কোণটা যদি হয় তোমার 60 ডিগ্রি, এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তখন বলা হয় যে এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটা হট, এরকম দিয়ে দেওয়া হয়। খেয়াল করো, এরকমটা সামান্তরিক দিয়ে দেওয়া হয়েছে, সামান্তরিক দিয়ে বলতেছে এই কোণটা 60 ডিগ্রি হলে এটা কত হবে। তো আমরা জানি যে এই বাহুগুলোকে বলা হয় সমান্তরাল বাহু, তাই না? সমান্তরাল বাহু, তার মানে এখানে যতটুকু কোণ হবে এখানেও ঠিক ততটুকু কোণ হবে। এটা খুবই সিম্পল ব্যাপার। তাহলে এই কোণটা 60 ডিগ্রি হলে এইটাও কয় ডিগ্রি হবে? নিঃসন্দেহে 60 ডিগ্রি হবে। তখন কিন্তু এই কোণটা হয় 60 ডিগ্রি। আমরা কিন্তু অনেকে জড়ায় ফেলি, মানে একটা করতে গিয়ে আরেকটা করে বসি, তখন আমরা ভুল করে বসি। তাহলে এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে।
এখন যদি বলি স্যার এইটা 60 ডিগ্রি আছে, এইটা আমার চাচ্ছে না, আমার চা হচ্ছে আমার কাছে এই কোণটা হট, এই কোণটা কত। তখন আমরা জানি যে এই সরলরেখার উপরে মোট কোণের পরিমাণ কয় ডিগ্রি বলো তো? এখান থেকে টোটাল যদি ঘুরে আসো তাহলে মোট কোণ হয় কয় ডিগ্রি শিক্ষার্থীরা? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে তোমার 60 ডিগ্রি চলে গেল, তাহলে তুমি বাদ দাও 60 ডিগ্রি, তাহলে তোমার থেকে যাচ্ছে কত? 120 ডিগ্রি। তার মানে এই কোণটা তোমার থেকে যাচ্ছে 120 ডিগ্রি। আমরা জানি যে এই চারজনের, যে চারজনকে নিয়ে আলোচনা করা হচ্ছে তারা কারা? প্রথমত যদি আমি বলি আয়ত, তারপরে হচ্ছে বর্গ, তারপরে সামান্তরিক, এরপরে রম্বস। এই যে চারজনকে আলোচনা করা হচ্ছে, চারজনের বেসিকগুলো সবসময়ের জন্য 100% একই হয়। বিপরীত কোণ সর্বদা সমান হয়। বিপরীত কোণ মানে কি? এটা 120 ডিগ্রি হলে এটাও কয় ডিগ্রি হবে? 120 ডিগ্রি। তো দেখো এরকম এই কোণটা 60 ডিগ্রি হলে এটাও 120, এটাও 120। আবার এটা তাহলে কত ডিগ্রি হবে? আমরা আরেকটা বেসিক শিখেছিলাম যে এই সামান্তরিক, আয়ত, রম্বস, বর্গ, সামান্তরিক এদের সন্নিহিত কোণের যোগফল 180। আমি যদি এখানে নাম দিই এ বি সি ডি, এখানে যদি আমি নাম দিই এরকম ই, তাহলে এ কোণ আর বি কোণের যোগফল কত? এরকম চাইতে পারে, এ কোণ যোগ বি কোণ ইকুয়াল হট। তো এখানে এ কোণ আর বি কোণ যোগ করলে হবে আমরা জানি 180 ডিগ্রি। কি করে? এদের প্রত্যেকটি সন্নিহিত কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তার মানে সন্নিহিত শব্দের অর্থ মনে আছে তোমাদের? সন্নিহিত মানে কি? সন্নিহিত শব্দের অর্থ ছিল হচ্ছে, সন্নিহিত মানে হচ্ছে সাথে। সন্নিহিত মানে কি? সাথে বা সঙ্গী। ম্যাথমেটিক্সে সন্নিহিত শব্দের অর্থ বলতে বোঝায় সাথে বা সঙ্গী, সাথী বা সঙ্গী, বা সাথে বা সঙ্গী এরকম বলে আমরা, সাথী বা সঙ্গী এরকম বলে থাকি সাধারণত। তার মানে হচ্ছে এই এ কোণ আর বি কোণের যোগফল সবসময়ের জন্য কয় ডিগ্রি হবে? 180 ডিগ্রি। আবার যদি তুমি বলো বি কোণ আর সি কোণ কত হবে স্যার? বি কোণ এবং সি কোণও হবে 180 ডিগ্রি। তার মানে এই বি কোণ এবং এই সি কোণ এই দুজনের যোগফলও হবে 180 ডিগ্রি। আমরা দেখে থাকি যে এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। এই ধরনের প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। এর জন্য আমরা এই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। এগুলোকে বলা হয় সন্নিহিত কোণ। এই কোণগুলোকে বলি আমরা সাধারণত সন্নিহিত কোণ। এবং এই আমরা অনেক ভুল করে বসি এই প্রশ্নগুলো সমাধান বের করতে গিয়ে। তারপরে কিছু সমকোণের প্রশ্ন আসে বোর্ড পরীক্ষাতে, সমকোণী ত্রিভুজ থেকে। তাহলে এখানে এই বেসিকগুলো কি কি জানলাম? আয়ত্ত, বর্গ, রম্বস, সামান্তরিকে বিপরীত কোণ সর্বদা সমান হয়, আবার সন্নিহিত কোণের যোগফল সর্বদা 180 ডিগ্রি হয়। এটা এদের জন্য সবার জন্য সমান। আবার এই কোণটার এই কোণটার, এই বাহু দুটো সমান্তরাল হওয়ার কারণে এই কোণটার এই কোণটার পরিমাপও কি হয়? সমান হয়। আমরা এই রম্বস থেকে কিছু প্রশ্ন দেখি, অনেক বেশি পরীক্ষার ক্ষেত্রে আসে। আমি একটু প্রশ্নটা তোমাদের দেখাতে চাচ্ছি যে এই রম্বস, একটা রম্বসের মনে করো ক্ষেত্রফল দিয়ে দেওয়া হয়েছে এখানে 240 বর্গ সেন্টিমিটার। এর একটা রম্বসের ক্ষেত্রফল দিয়ে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে যে এর একটি কর্ণ, শিক্ষার্থীরা খেয়াল করতে হবে, এর একটি কর্ণ যদি হয় 80 সেন্টিমিটার কর্ণ, একটি কর্ণ 80 সেন্টিমিটার হলে, 80 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের একটা রম্বসের আমি একটু নাম দিই তোমাদের, এখান থেকে আমি একটু বেশ বেসিক শেখাতে চাচ্ছি। এ বি সি ডি। তো রম্বসের কর্ণ দেখতে পাচ্ছ দুটো, এ হলো একটা কর্ণ আর এ হলো আরেকটা কর্ণ। এর উদ্দীপক দিয়ে অনেক কিছু তৈরি করতে পারে। তোমার একটা বলা হলো যে এর একটি কর্ণ 80 সেন্টিমিটার হলে অপর কর্ণ কত, একটা প্রশ্ন হতে পারে। আর একটা প্রশ্ন যদি আমি এখানে লিখি 2 নাম্বার দিয়ে, যে কর্ণদ্বয় ও বিন্দু ছেদ করলে, খেয়াল করো শিক্ষার্থীরা, কর্ণদ্বয়, হ্যাঁ, কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করলে কোণ এওবি যোগ কোণ বিওসি সমান সমান হট, এরকম দিয়ে দিল।
তোমার কিন্তু কোনো তথ্য দেয়নি, শুধু বলতেছে কর্ণদ্বয় অবিন্ত ছেদ করলে কোণ এওবি যোগ কোণ বিওসি ইকুয়াল কত ডিগ্রি হবে, এটা তোমাকে বের করে দেখাতে বলা হয়েছে। তো যাই হোক, আমরা প্রথম প্রশ্ন থেকে আসি। এখানে আরো কিছু প্রশ্ন তৈরি হবে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে একটি কর্ণ 40 হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত। আমরা জানি রম্বসের কর্ণদ্বয়ের গুণফল হাফ ইন্টু D1 D2 সমান সমান কত, 240। এটা কিন্তু আমরা জানি। এখন এখান থেকে আমরা বের করতেছি হাফ ইন্টু D1 এর, তুমি যে কোনো একটাকে D1 বা D2 যে কোনো একটা ধরে নিতে পারো। D1 D2 কে বলা হচ্ছে কর্ণ। মনে রাখলে তুমি 80 গুণ D2 বের করবা সমান সমান 240। এখন 2 দিয়ে 80 কে কাটতে পারো, যে কোনো একভাবে করা যায়। 2 দিয়ে যদি আমি 80 কে কাটি তাহলে এখানে হবে 40। তাহলে D2 সমান সমান ওই পাশে গেলে হচ্ছে 240 ভাগ হচ্ছে কত, 40। 0 0 কেটে গেল, 4 ছক কত, 4 ছক 24 পেলাম আমরা। তাহলে আমরা এখান থেকে পেলাম D2 সমান সমান পেলাম 6। দেখো আরেকটি কর্ণ পেয়েছি আমরা হচ্ছে কত শিক্ষার্থীরা, 6 পেয়েছি। তার মানে তুমি যদি 80 গুণ 6 দাও, 80 গুণ যদি 6 দাও, তাহলে বাই হচ্ছে যদি 2 দাও, তাহলে তোমার সমতা হচ্ছে কিনা দেখো। 6টা কত, 48 0 বাই 2 দেখো 240 হয়ে যাচ্ছে, তার মানে মিলে যাচ্ছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, তোমাদের D2 ইকুয়াল পেলাম 6। এখন এই যে সমতার ক্ষেত্রে আমরা দেখতেছি যে ব্যাপক একটা ডিস্টেন্স। তাহলে একটা কর্ণ আছে 80 আর একটা কর্ণ আছে 6। আমরা অনেক সময় ভুল করে এই 6কে না দিয়ে কাছাকাছি একটা মান দেওয়ার চেষ্টা করি, তো ভাবি যে মনে হয় ঠিক নাই, কিন্তু এরকম ঠিক থাকে। এই ধরনের ভুল কিন্তু আমরা অনেক বেশি করে বসি। আরেকটি কর্ণ দৈর্ঘ্য বের করতে বলা হয়েছিল, যাই হোক আমি যেটা প্রশ্ন করেছি সেটা বের করলাম। তাহলে আরেকটি কর্ণ D2 পেলাম আমরা, মনে করো 6, এটা ছোট কর্ণ পেলাম। এবার এখানে আসো, এবার এই বেসিকটা একটু দেখার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে AOB আর BOC সমান সমান কত। আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় যেখানে ছেদ করে সেখানে 4টা সমকোণ উৎপন্ন হয়। এখানে 4টি সমকোণ উৎপন্ন হয়, তখন তোমরা এই দুটো সমকোণের যোগফল কয় ডিগ্রি এ তোমরা সবাই জানো। দুটো কোণের সমকোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এই দুই ধরনের প্রশ্ন আমরা সাধারণত দেখি রম্বসের ক্ষেত্রে, যে কর্ণের মাধ্যমে আরেকটা কর্ণের মান বের করা এবং এই কর্ণের যে কোণগুলো থাকে সেই কোণগুলোর পরিমাপ নির্ণয় করা। এল একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আমরা দেখব রম্বস থেকে আর কি ধরনের প্রশ্ন হয়। আমরা সাধারণত দেখে থাকি যে এখানে এটা দেওয়া থাকে হচ্ছে শুধুমাত্র দেওয়া থাকে, মনে করো যে 6, এটা 6 দেওয়া থাকে আর এখানে একটা 8 দেওয়া থাকে। বলা হয় যে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত, বা AB ইকুয়াল হট যদি নাম দিয়ে থাকে এরকম, বা বলা AB ইকুয়াল হট। তার মানে প্রশ্নে উল্লেখ করা আছে কিন্তু এরকম যে AO সমান সমান হচ্ছে BO, সরি AO সমান সমান, ভুল হচ্ছে আমার, AO সমান সমান 8 সেন্টিমিটার এরকম বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে BO সমান সমান 6 সেন্টিমিটার এরকম বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে এরপরে বলা হয় CD ইকুয়াল হট। এই CD ইকুয়াল হট দেখে আমাদের তথ্য অনেক সময় এলোমেলো করে বসি আমরা। এখানে কি চাওয়া হয়েছে খেয়াল করেছো, কোথা থেকে কোন মানগুলো আমরা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে যে মানগুলো দিয়ে দেওয়া হয়েছে সেই মানগুলো আমরা দেখতে পাচ্ছি যে কোন মানগুলো দেওয়া হয়েছে। এখানে মানগুলো দেওয়া হয়েছে AO সমান সমান 8 এইটুক, আর BO সমান সমান এখানে দিয়ে দেওয়া হয়েছে 6 এইটুক, আর CD ইকুয়াল হট, CD বাহুটা কিন্তু এই দিকে আছে। তার মানে এখানে আমরা যদি একটু চালাক হয়ে থাকি তাহলে আমরা বুঝতেই পারতেছি যে CDও যা আমার ABও তো তাই। এবং আমরা অনেক শিক্ষার্থী এই ধরনের MCQ বের করতে গিয়ে অনেক বেশি সময় নিয়ে বসি, এজন্য সময় নেওয়া যাবে না। আমরা জানি যে এখানে 4টা সমকোণ তৈরি হয়, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, আর রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তাহলে আমি AB স্কয়ার মূলত বের করব, CD তে মনে করো বের করার দরকার নেই। আর তুমি জানো যে এটা 8 হলে এটাও 8 হবে, এটা 6 হলে এটাও 6 হবে, নিঃসন্দেহে সঠিক। আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের সেটা হচ্ছে যে এখান থেকে সিডির মান বের করলেও যা, এবির মান বের করলেও তাই। এখন যদি এটা সমকোণ হয়, সমকোণের সাথে যে দুটো বাহু থাকে, একজন হয় লম্ব আরেকজন হয় কে, ভূমি। তাহলে এই দুটো হচ্ছে লম্ব আর ভূমি, আমরা বের করব কাকে, অতিভুজের। এখন ক্যালকুলেটরে বের করার চেষ্টা করব। কি করে বের করব আমরা ক্যালকুলেটর দিয়ে, আমরা 8 স্কয়ার যোগ 6 স্কয়ার দেব, কারণ আমরা জানি যে অতিভুজের মানটা এই দুজনের বর্গের সমষ্টির বর্গ করলে যেটা আসে সেটার যে বর্গমূল তার সমান হয়। তাহলে 8 স্কয়ার যোগ 6 স্কয়ার করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্যালকুলেটরে একবারে 100 মানটা চলে আসবে। যেই 100 আসবে তখন সেই মানটাকে অ্যান্সার দেওয়ার পরে √100 দেবে, দেওয়ার পরে দেখবা যে উত্তর চলে আসছে কত, 10। তাহলে এই বাহুটা হচ্ছে 10।
তাহলে রম্বসের এই বাহুটাও 10, এই বাহুটাও 10, এই বাহুটাও 10। তোমার কাছে সিডি চেয়েছিল, সিডি বাহুটাও কত হবে? 10 হবে। তাহলে এরকম করে আমরা মান বের করতে পারি। তো এই জন্য এই মানগুলো আমাদের খুব খেয়াল করতে হবে। এখানে আরো একটা প্রশ্ন হয়, সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদের। একটা রম্বসের বলা হচ্ছে যে রম্বসের পরিসীমা বলা হচ্ছে রম্বসের পরিসীমা যদি হয় 40 সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে, এক নম্বরে বলা আছে অপর কর্ণের দৈর্ঘ্য কত, অপর কর্ণের দৈর্ঘ্য এটা। 2 নম্বরে বলা হচ্ছে ক্ষেত্রফল কত এটা। তাহলে শিক্ষার্থীরা আমি আরেকটা উদ্দীপক লিখলাম। একটা রম্বসের পরিসীমা দেওয়া আছে 40 সেন্টিমিটার। রম্বসের পরিসীমা 40 সেন্টিমিটার, এর একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে প্রথম প্রশ্ন বলা হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য কত, দ্বিতীয় প্রশ্ন তোমাদের কাছে চাওয়া হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে। এই ধরনের যে প্রশ্নগুলো আমরা দেখে থাকি, এই প্রশ্নগুলোর সমাধানের পদ্ধতি কি এবং কিভাবে আমরা এই সমাধানগুলো খুব দ্রুত করতে পারি, আমরা এখন সেই বেসিকটা শেখার চেষ্টা করব। দেখার চেষ্টা করব। প্রথমত হচ্ছে আমরা যখন দেখতেছি যে প্রত্যেকটি বাহু কিন্তু 10 আমি দিয়ে রেখেছি তোমাদের, আমি এখন দিলাম না, সবগুলো মুছে ফেললাম এখানেই। তো মনে করো আমি একটা এবিসিডি একটি রম্বস আছে আমার। এটা তো তুমি যদি চিত্র করে আঁকতে যাও তাহলে তোমার অনেক সময়ের প্রয়োজন, এই চিত্রের জন্য তোমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। যার জন্য এই সময়টাকে বাঁচানোর জন্য একটু মৌখিকভাবে বেসিকগুলো আমরা জেনে নেব। আমরা যখনই দেখব পরিসীমা 40, তখন আমরা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত, বাহু আমরা জানি বাহু হচ্ছে কত করে, প্রত্যেকটি বাহু 10 হবে। কেন? 40 ভাগ 4 সমান সমান কত, 10। আমরা জানি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10, এটা আমরা জানি। এখন এরপরে হচ্ছে এর একটি কর্ণ 12, এর একটি কর্ণ যদি 12 হয় তাহলে আর একটা কর্ণের অর্ধেক কত হবে, 6। তো যখন তুমি দেখবা 10, তখন ছোট কর্ণের ক্ষেত্রে তোমরা 6 দেবে, কারণ সমকোণী ত্রিভুজের গঠনগুলো হয়তো তোমাদের মনে থাকার দরকার ছিল। সেটা হচ্ছে 1/√2 একটা, 1√3 একটা, তারপরে 3, 4, 5 একটা, তারপর হচ্ছে 5, 12, 13 একটা, 6, 8, 10 একটা। দেখো আমি খুব বেশি লিখিনি, আমি মাত্র কয়েকটি লিখলাম। এইগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের সব থেকে পপুলার গঠন। এই গঠনগুলো আমাদের অবশ্যই মনে রাখা উচিত। সমকোণী ত্রিভুজের যে গঠনগুলো আমরা দেখে থাকি অষ্টম শ্রেণী পর্যন্ত এই গঠনগুলো সব থেকে বেশি পপুলার। দেখো 1 এইটা হচ্ছে এইটা যেটা আমি এই পাশে লিখেছি, এটা হচ্ছে অতিভুজের বর্গের মান, যেটা যেমন 1 কে স্কোয়ার করো বর্গমূল করো, দেখো √2 হচ্ছে 1√3 করলে হয় 2, 3, 4, 5, 5, 12, 13, 6, 8, 10। এগুলো মনে রাখা আসলে খুব জরুরি, ঠিক আছে? এই জন্য এইগুলো আমাদের একটু জানার দরকার। আমার মনে হয় যে এগুলো তোমরা সবাই জানো, কারণ আমি আগেও কম বেশি এগুলোকে দেখিয়েছি। তো যাই হোক, আমরা প্রশ্নে চলে আসি, অপর কর্ণের দৈর্ঘ্য কত। এখন এই অপর কর্ণের দৈর্ঘ্য আমি কি করে বের করব, এটা তো আমাকে চিন্তা করতে হবে। তো প্রথমে আমি এখানে দেখো এবির মান পেয়ে গেছি কত শিক্ষার্থীরা, 10। 40 দিয়ে ভাগ দিয়েছো, 40কে 4 দিয়ে ভাগ দিয়েছো। আর এই যে ক্ষুদ্রতম কর্ণটা তোমার যেটা ছিল বিডি সমান সমান তুমি ধরেছো তোমার দেওয়া আছে 12, তাহলে তোমার বিও কত হবে, বিও সমান সমান 12/2 সমান সমান 6, তার মানে এটা তুমি 6 পেলে। এখন সমকোণের ক্ষেত্রে আমরা জানি যে রম্বসের, এখন এটা তো তোমাকে জানতেই হবে যে রম্বসের কর্ণদ্বয় ছেদবিন্দুতে 4টি সমকোণে বিভক্ত হয়। তার মানে এখানে তোমার কি কোণ ছিল শিক্ষার্থীরা, সমকোণ ছিল। এখন তুমি যেটা বেসিকটা জানো যে 10 স্কোয়ার মাইনাস যদি 6 স্কোয়ার দাও, তোমার যে মানটা থেকে যাবে 10 স্কোয়ার মানে 100 থেকে 36 যদি চলে যায় থাকবে হচ্ছে 64। যে অ্যান্সার তুমি পাবে সাথে সাথে তাই কি করে দেবে, বর্গমূল করে দেবে। তার মানে ক্যালকুলেটরে করার নিয়ম হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, যে অ্যান্সার আসবে তাকে বর্গমূল করব। আমি কিন্তু ক্যালকুলেটরে দেখাচ্ছি তোমাদের। প্রশ্ন করতে পারো স্যার এখানে রুট দেন, এখানে রুট কোথায় পেলেন? ক্যালকুলেটরে প্রথমে আমরা রুট দেবো না, প্রথমে 10 স্কোয়ার থেকে 6 স্কোয়ার বাদ দেবো। তাহলে 10 স্কোয়ার বিয়োগ 6 স্কোয়ার, তাহলে বেসিকটা হচ্ছে যে বাহুটা পাবো সেই বাহু থেকে এই কর্ণের অর্ধেক বাদ দেবো। তাহলে বাহুর বর্গ থেকে কর্ণের বর্গের অর্ধেকের দৈর্ঘ্য বাদ দিলে যেটা থাকে সেই মানটাকে বর্গমূল করলে এখান থেকে পেয়ে যাবে 8।
তার মানে এই বাকি কর্ণের অর্ধেকের মান হচ্ছে তুমি 8 পেলে। তাহলে এটুকু যদি 8 হয়, এটুকু কত হবে শিক্ষার্থীরা? 8 হবে। তাহলে অপার কর্ণের দৈর্ঘ্য কত দেখো তো, 8 গুণ 2 16। তার মানে অপার কর্ণের দৈর্ঘ্য তোমরা পেলে 16। এই যখন 16 পেয়ে গেলে তখন কিন্তু ক্ষেত্রফল আর বের করতে অসুবিধা নেই। ক্ষেত্রফল তো তোমরা জানো যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে একটা পেয়েছো 16, আরটা পেয়েছো কত 12। 2 দিয়ে যদি তুমি 16কে কেটে দাও তাহলে 8। তাহলে এখান থেকে ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে কত, 8 বারং কত 96 বর্গ সেন্টিমিটার। তুমি সম্পূর্ণ ক্ষেত্রফলটা পেয়ে গেলে। প্রশ্ন এখান থেকে আরো করতে পারে যে এই সম্পূর্ণ ক্ষেত্রফল না আছে, বলতে পারে যে এর অর্ধেকের ক্ষেত্রফল কত, মানে চালাকি করতে পারে। পরীক্ষার প্রশ্নে সারা বেশ চালাকি করে। তখন তোমাকে বলে দিল অর্ধেকের ক্ষেত্রফল নিয়ে বলে দিল যে সম্পূর্ণ ক্ষেত্রফল না বলে বলল যে অর্ধেক অংশের বা অর্ধ অংশের ক্ষেত্রফল কত, অর্ধ অংশের ক্ষেত্রফল কত, এরকম প্রশ্ন দিয়ে দিল। যেটা দিয়ে দেয় আর কি, অর্ধ অংশের ক্ষেত্রফল কত বের করতে বলা হলো তোমাকে। তখন তোমরা কি করবে, ক্ষেত্রফল বের করলে যেটা ওইটাকে ওই মানটাকে আগে বের করে ফেলবে ক্যালকুলেটরে। তাহলে ক্যালকুলেটরে বের করার নিয়ম আমি একটু বলি। 16 গুণ 12 এভাবে দেবে, ইকুয়াল দেওয়ার পরে যে অ্যান্সারটা পাবে তাকে 2 দিয়ে ভাগ দেবে। তার মানে তুমি এখান থেকে পাবে হচ্ছে 96, তাই না? 8 দুগুণী 16, 8 বারং 96। এইবার 96কে 2 দিয়ে ভাগ করলে যেটা থাকে, আমরা জানি যে 96কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছ তোমরা, 48 দুগুণী 96। তাহলে এইভাবে আমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা করার চেষ্টা করব যত দ্রুত করা যায়। এই অ্যান্সারগুলো যত দ্রুত করা যায় তত তোমার জন্য মঙ্গল, এবং তুমি খুব দ্রুত তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তাহলে আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে খুব সহজে শর্টকাটভাবে কিভাবে আমরা অ্যান্সার বের করতে পারি সেটা আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছিলাম।